কথা? আরশাদ তাকে আশ্বস্ত করে বলল, উপরে ঘুমাচ্ছে। আরশাদ অরাকে নিজের দিকে ফিরিয়ে কপালে হাত দিয়ে বলল, জ্বরটা এখনো কমেনি তো? চলো, ব্রেকফাস্ট করবে, একটু পর ডক্টর তোমার চেক আপ করতে আসবে। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে ওরা ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল কথার ঘরের দিকে। আরশাদও তার পিছু নিল। ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমিয়ে আছে মেয়েটা। কাল মাঝরাতে আরশাদ তাকে তুলে দেওয়ার পর আর ঘুমায়নি, ঘুমিয়েছে সকালে। ওরা বিছানায় কথার পাশে বসলো। আরশাদ বসলো আরেক পাশে অন্যমনস্ক ভঙ্গিতে। ওরা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কথার। খারাপ পরিস্থিতির আঁচে মেয়েটার উপর পড়তে দেওয়া যাবে না, কিছুতেই কথার শৈশবটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। ওরা নিজে সুন্দর একটা শৈশব পায়নি, তাই সে জানে এই সময়টা কত মূল্যবান। ওরা নিচু স্বরে বলল, ওনাকে ওর সামনে অ্যারেস্ট করা হয়নি তো? আরশাদ শান্ত গলায় বলল, না ওরা, আমি জেনে বুঝে আমার মেয়েটাকে টমাটাইজ করব। কয়েক মুহূর্তে চুপ করে থেকে ওরা বলল, একটা রিকোয়েস্ট করব। করো। কথাকে কোনো দিনও জানতে দেবে না ওর মায়ের জীবনের বাজে অধ্যায়গুলো। আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল, তুমি না বললেও দিতাম না। বাচ্চাদের একমাত্র ভরসার আশ্রয় তাদের বাবা এবং মা। তারা যখন জানতে পারবে সেই দুজনে একজন ভালো মানুষ নয়, তখন তাদের পৃথিবীটা এলোমেলো হয়ে যাবে। যেমন আমি খুব কম বয়সে জানতে পারিছিলাম আমার বাবা একজন খারাপ মানুষ। আরশাদ নিজের হাতে নাস্তা খাইয়ে দিল ওরাকে। ডক্টর ইশতিয়াক 12:30টার দিকে এলেন চেক আপ করতে। ওরা এখন মোটামুটি সুস্থ, তবে প্রচুর রেস্ট নিতে হবে। গত দুদিনে নেহায়েত কম ধকল যায়নি তার উপর দিয়ে। সেই সঙ্গে লিখে দিয়ে গেলেন এক গাদা ওষুধ। এক একটা ওষুধ মাসখানেক খেতে হবে। কয়েকটা ওষুধ তো 6 মাস পর্যন্ত খাওয়ার নির্দেশ দিয়ে গেছেন তিনি। ওষুধ খাওয়ার প্রতি অরার যতটা অনীহা, ঠিক ততটাই কড়াকড়ি আরশাদের। ওষুধ খাওয়ার পুরো সময়টায় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে, যেন একটাও বাদ না যায়। দিনের বাকিটা সময় আরশাদ অরার পাশেই কাটালো। এত বড় একটা ঘটনা ঘটে গেছে তার জীবনে। ভেতরে ভেতরে মেয়েটা নিশ্চয়ই অনেক ঘাবড়ে আছে। পাশে থেকে আরশাদ তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে, এখন আর তার কোনো ভয় নেই। অরার আরশাদের আশেপাশে বিচিত্র এক নিরাপদ অনুভূতি অনুভূত হচ্ছে। আরশাদের কর্মকাণ্ডে ক্রমেই অবাক হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রির সব থেকে ব্যস্ত তারকা যায় স্বস্তিতে নিঃশ্বাস ফেলার সময় পর্যন্ত নেই, সে কিনা সব শিডিউল ক্যান্সেল করে তার সঙ্গে সময় কাটাচ্ছে। এটাও বিশ্বাসযোগ্য? সন্ধ্যার দিকে সীমা এলো অরাকে দেখতে। প্রিয় বান্ধবীকে এতদিন পর দেখে অরার মনটা আরো ভালো হয়ে গেল। এদের দুজনকে একা ছেড়ে দিয়ে আরশাদ চলে গেল বসার ঘরে। নতুন ম্যানেজার অয়নকে ডেকে পাঠিয়েছে। এই ছেলেটার কাজ যথেষ্ট গোছানো হলেও সে অরার মতো এক্সপার্ট না। কি আর করা। শোবার ঘরের সোফায় পা তুলে বসে আছে সীমা, তার পাশেই অরা। সীমা উৎফুল্ল ভঙ্গিতে বলল, আজ সকালে কোর্টের সামনে গিয়েছিলাম বুঝলি। অরা ভ্রু কুচকে বলল, কেন? সীমা এমনভাবে অরার দিকে তাকালো যেন অরার মতো বোকা মেয়ে পৃথিবীতে দ্বিতীয়টি নেই। কেন আবার? মজা দেখতে। উফ, কি যে মজা হয়েছে ওরা। মানুষ ঝাঁকে ঝাঁকে ওই শাকচুন্নির গায়ে স্যান্ডেল ছুঁড়ে মেরেছে। অরা গম্ভীর গলায় বলল, একটা মানুষের গায়ে স্যান্ডেল ছুঁড়ে মারা হচ্ছে, এটা তোর কাছে মজার ঘটনা? সীমা রাগী কণ্ঠে বলল, ভালো মানুষ করবি না তো, খবরদার ভালো মানুষ করবি না কিন্তু। যে মহিলার কারণে তোকে কিডন্যাপ হতে হলো, তার প্রতি এত দরদ কিসের রে? একটা মানুষ হিসেবে আরেকটা মানুষের প্রতি দরদ থাকবে না? সীমা হুমকির ভঙ্গিতে বলল, না থাকবে না। আর একবার ভালো মানুষই করলে থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে দেবো। অরা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। সীমা আবারও দ্বিগুণ উৎসাহ নিয়ে বলতে লাগলো, তারপর শোন না কি হলো। একদল ঠিক করলো যে ওই মহিলার পুতুল বানিয়ে আগুনে পোড়াবে, কিন্তু কোর্টের সামনে বাঁশ পায় কই। শেষমেশ গাছের ডাল দিয়ে অখাদ্য দেখতে একটা পুতুল বানালো। তারপর কম্পিউটারের দোকান থেকে ওর একটা ছবি প্রিন্ট করিয়ে আনলো। মাথার জায়গায় ছবিটা বসানো হলো। ওই পুতুল পোড়ানো ওটা তো টিভিতেও দেখানো হয়েছে, তুই দেখিস নি? অরা ক্লান্ত স্বরে বলল, না, টিভি খুললেই এই একটা টপিক, বিরক্ত লাগে আমার। কিছুটা সময় চুপ করে থেকে সীমা নরম স্বরে বলল, তোর খুব কষ্ট হয়েছিল না? তোকে সারা দিন বেঁধে রেখেছিল। অরা কাতর স্বরে বলল, সীমা, এইসব নিয়ে আর কথা বলিস না প্লিজ। সীমা প্রচ্ছন্ন একটা হাসি হেসে বলল, আচ্ছা। সীমা চুপ করে আছে। একটা কথা অরাকে জানাবে বলে সে কবে থেকে তার মনটা ছটফট করছে। আজ যখন অবশেষে সেই সুযোগ পেয়েছে, তখন কথাটা শুরু কি করে করবে বুঝতে পারছে না। এক পর্যায়ে ভাবনা চিন্তায় বিসর্জন দিয়ে সীমা বলল, শোন না, তোকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমি না। কথাটা বলতে গিয়েও থেমে গেল সীমা। অরা বলল, তুই কি? সীমা ইতস্তত করে বলল, আমি না ওই সিঙ্গাপুরিকে বিয়ে করতে রাজি হয়েছি। অরা চমকে উঠল। তার ঠোঁটে চওড়া একটা হাসি ফুটে উঠল, হাসিতে ঝলমল করছে সে। অরা ব্যাপক আগ্রহ নিয়ে বলল, মানে
তুই সত্যি বিয়ে করবি? সীমা লজ্জিত ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওরা কৌতূহলী গলায় বলল, কখন হলো এইসব? বেশি দিন আগে না, তুই আর ভাইয়া কয়েকদিন আগে বেড়াতে গেলি না, তখন। ওরা মেকি অভিমান নিয়ে বলল, এত বড় ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানলাম না? আরে বাবা, আমি তো সেদিনই ফোন করে বলতাম, তুই ছিলি নেটওয়ার্কের বাইরে, বলবো কি করে। আচ্ছা বাদ দে, শুরু থেকে বল কিভাবে কি হলো। ওই সিঙ্গাপুরে। ওরা বাধা দিয়ে বলল। কথাটা সিঙ্গাপুরিয়ান হবে সীমা। সীমা জোর গলায় বলল, আমি সিঙ্গাপুরেই ডাকবো। কেন, বেচারার নাম নেই? সীমা হালকা লজ্জা পেয়ে বলল, এনায়েত, তবে আমি বাবা সিঙ্গাপুরেই ডাকছি। গত সপ্তাহে বাড়িতে যাই, ওই ছেলেও নাকি তখন ওখানে। মা বলল যা গিয়ে দেখা করে আয়। আমি প্রথমে না করলেও পরে মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়ে দেখা করতে যাই। ছেলেটার ছবি দেখেছিলাম আগে, দেখতে ভালো হলেও আমার কেন জানি মনে হয়েছিল চেহারায় একটা বেয়াদব বেয়াদব ভাব। তার উপরে আবার বিদেশ ফেরত ছেলে, নির্ঘাত ভাব বেশি হবে। ও মা, দেখা করতে গিয়ে দেখি ছেলে অসম্ভব বিনয়ী, আর সামনাসামনি দেখতে ছবির থেকেও বেশি হ্যান্ডসাম। ওরা মজার ছলে বলল, ছেলের বর্ণনা দিতে গিয়েই এত লজ্জা পাচ্ছিস? বিয়ের পর না জানি কি হয়। আরে ধুর, শোন তো, কথা বলতে গিয়ে দেখলাম ওর আর আমার মধ্যে অনেক কিছু কমন আছে। এই যেমন আমার সমুদ্র ভালো লাগে, ওরও তাই। আমি হরর সিনেমা দেখতে গেলে হাসতেই থাকি, ওরও নাকি তাই করে। ওই এক দেখায় এমন কতগুলি মিল যে খুঁজে বের করেছি, তুই গুনে গুনে শেষ করতে পারবি না। বাড়ি ফেরার পর মার রিপোর্ট জানতে চাইলো, আমি চুপ করে রইলাম। রাতে খেয়ে দিয়ে যখন ঘুমাতে যাব, তখন শুনি মাকে ওই ছেলের মা ফোন করেছে। ওই ছেলে নাকি বাসায় গিয়ে বলেছে বিয়ে করলে আমাকেই করবে, আর কাউকে নয়। ওরা মুগ্ধ গলায় বলল, ভাবা যায় যে ছেলেকে বিয়ে করবি না বলে 4 বছর ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগই রাখলি না, সেই ছেলেই কিনা এমন কথা বলছে। আসলেই আশ্চর্যের ব্যাপার। ওরা আনন্দে ঝলমল করে বলল, আমি খুব খুশি হয়েছি সীমা, দেখবি তোর সিঙ্গাপুরি তোকে অনেক ভালো রাখবে। সীমা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আগামী মাসে ওরা 14 গোষ্ঠী নিয়ে অফিসিয়ালি আমাকে দেখতে আসবে, সেদিনই পানচিনি হবে। তুই যাবি তো? এটা আবার জিজ্ঞেস করার কি আছে রে? অবশ্যই যাব। ওরা হঠাৎ কি যেন মনে করে বলল, সীমা শোন, তোকেও একটা কথা বলা হয়নি। কি? আমরা যখন বেড়াতে গেলাম না, তখন উনি বলে দিয়েছে 1 বছর পর কোনো ডিভোর্স হবে না। সীমা হাস্যোজ্জ্বল গলায় বলল, আমি জানতাম তুই কিডন্যাপ হবার পর ভাইয়ার চোখে তোর জন্য অনেক ভালোবাসা দেখেছি, আর এখন তোর চোখে দেখছি। তাদের কথার মাঝে ঘরে হঠাৎ আগমন ঘটল কথার। মেয়েটা ছুটতে ছুটতে এসে বসলো অরার পাশে, তার হাতে একটা পুতুল। কথা পুতুলটা অরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওরা দেখো, আমি বারবির চুল বাঁধার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বাঁধছি না। ওরা হাসি মুখে বলল, আচ্ছা দাও, আমি বেঁধে দিচ্ছি। আমার মতন করে বাঁধবে কিন্তু। সীমা মুগ্ধ চোখে দেখতে লাগলো দুজনের খুনসুটি। কথা খুব সহজেই আপন করে নিয়েছে ওরাকে, ছোট ছোট কাজেও তার উপর নির্ভরশীল হয়ে গেছে। সীমা হঠাৎ অন্যমনস্ক গলায় বলল, তোর উপর অনেক বড় একটা দায়িত্ব এসে পড়লো, ঠিকমতো খেয়াল রাখতে পারবি তো কথার? ওরা দৃঢ় ভঙ্গিতেই বলল, অবশ্যই পারবো, তুই তো জানিসই আমি কথাকে কতটা ভালোবাসি। কথা উৎফুল্ল গলায় বলে উঠল, আমিও তোমাকে ভালোবাসি ওরা। লবণের মতো? হ্যাঁ, লবণের মতন। রাতে ঘুমাতে যাওয়ার সময় কাল রাতের ঘটনা মনে করে লজ্জায় পড়ল ওরা। কিভাবে কাল রাতে আশাদের বুকে ঢলে পড়েছিল, ভাবতেই লজ্জায় রক্তিম হয়ে যাচ্ছে তার গাল দুটো। আজও দুজনাই পাশাপাশি শুয়েছে, মাঝে মাত্র কয়েক সেন্টিমিটারের দূরত্ব। তবে আশাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই এই সামান্য দূরত্বটাও ঘুচিয়ে দেবে সে। হঠাৎ আশাদ অরার হাতের উপরে নিজের হাত রাখলো। এমন আকস্মিক স্পর্শে কেঁপে উঠল অরা। আশাদ অরার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে ডাকলো, ওরা অরা অস্পষ্ট গলায় বলল, হুম? এই বিটা নিয়ে তুমি খুশি তো? অরা চমকে উঠে বলল, হঠাৎ এমন প্রশ্ন? হঠাৎ না, বিকেল থেকে এই প্রশ্নটা মাথায় ঘুরছে। কেমন হুট করে হয়ে গেল আমাদের বিয়েটা। আমরা কেউ তো প্রিপেয়ার ছিলাম না বিয়েটার জন্য, যদিও আমি একটু একটু করে অভ্যস্ত হয়ে গেছি। এখন তো তোমাকে ছাড়া আমার জীবনটা কল্পনা করতে পারি না, কিন্তু তুমি? আমি কি? আশাদ চোখে মুখে একরাশ জিজ্ঞাসা নিয়ে বলল, তুমি কি পেরেছো নিজেকে মানিয়ে নিতে? আপনার কি মনে হয়? সেটাই তো বুঝতে পারছি না। অরা হাসি মুখে বলল। আশাদ বাঁকা হাসি হেসে বলল, তাহলে একটা সিক্রেট শুনুন, আমি নিজেকে আপনার সাথে আপনারও আগে মানিয়ে নিয়েছি। এই কথাটা তোমার জার অফ সিক্রেটসে লিখে রাখতে। অরা আটকে উঠে বলল, আপনি খুলেছেন?
আরশাদ স্বাভাবিক গলায় বলল, না খুলে আর উপায় কি? তুমিই তো বলেছিলে তোমার কাছ থেকে সিক্রেট শুনতে ইচ্ছে হলেই যেন ওটা খুলে দেখি। লজ্জায় মাটির নিচে লুকিয়ে পড়তে ইচ্ছে করছে অরার। ইস, কেন যে মনের কথাটা এমন নিঃসংকোচে লিখতে রাখতে গেল। প্রায় অনেকটা সময় আরশাদ চুপ করে থেকে বলল, ওরা আরশাদ ঘোরলাগা কণ্ঠে বলল, আই লাভ ইউ টু। কাক ডাকা ভোরে ঘুম ভেঙে গেল আরশাদের। আশ্চর্যের ব্যাপার, শুটিং না থাকলে তো কখনো এত সকালে তার ঘুম ভাঙে না। কত বছর পর যে আজ অ্যালার্মের শব্দ না শুনে ঘুম থেকে উঠছে সে নিজেও জানে না। হঠাৎ তার চোখ দুটো গিয়ে পড়ল অরার উপর। গুটিসুটি মেরে তার বুকে মুখ গুজে আছে মেয়েটা, শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে। ঘুমের ঘরে কখন যে আরশাদের গায়ের উপর একটা পা তুলে দিয়েছে কে জানে। অরার চুলগুলো এলোমেলোভাবে মুখের উপর পড়ে আছে। আরশাদ আলতো স্পর্শে চুলগুলো সরিয়ে দিল। এবার পরিষ্কার দেখা যাচ্ছে তার মুখটা। অরাকে দেখেই মনের অজান্তে একটা হাসি ফুটে উঠল আরশাদের ঠোঁটে। বিচিত্র এক স্নিগ্ধতায় ভরা এই মুখটা যতবারই সে দেখে ততবারই যেন হারিয়ে যায় কোথাও। অরার আরেকটু কাছে এলো আরশাদ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। এই সুযোগ তো অরা জেগে থাকলে পাওয়া যায় না, যদিও জাগ্রত অবস্থায় তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে কোনো বাধা নেই। অরা তো তার স্ত্রী। তবে মেয়েটা শুধু শুধু লজ্জা পাবে ভেবে এমন ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকে না আরশাদ। ঘুমের ঘোরে অরা ঢিলে ঢালা জামাটা কিছুটা সরে গেছে। চোখের সামনে উন্মুক্ত হলো মেয়েটার কাঁধ। খুব অদ্ভুতভাবে তার কাঁধের উপরে কুচকুচে কালো দুটো তিল। একটার থেকে আরেকটার দূরত্ব মাত্র কয়েক সেন্টিমিটারে। তিল দুটো ঠিক পাশাপাশি নয়, কোনাকুনিভাবে অবস্থান করছে। আরশাদের ঘোর লাগা চোখ দুটো আটকে গেল তাদের দিকে। মানুষের কাঁধ এত সুন্দর হতে পারে? তিল দুটো যেন ক্রমেই আরশাদকে টেনে নিচ্ছে নিজের দিকে। তার শীতল ঠোঁট দুটো স্পর্শ করলো অরার উন্মুক্ত কাঁধ। ঘুমের ঘরে এমন আকস্মিক স্পর্শ পেয়ে রীতিমতো কেঁপে উঠল অরা। সেদিকে কোনো খেয়াল নেই আরশাদের, অনবরত সে ঠোঁটের স্পর্শ দিয়ে যাচ্ছে অরার কাঁধে। একটা পর্যায়ে অরার ঘুম ভেঙেছে বুঝে সরে এলো আরশাদ। অরার ঘুম এখনো পুরোপুরি ভাঙেনি। ঘুমের ঘরে আরশাদের স্পর্শ টের পেল, সেসব কিছুই আপাতত মনে রইল না। অরা ঘুম ঝরানো কণ্ঠে বলল, কয়টা বাজে? আরশাদ নিজেকে সামলে নিয়ে একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল, 6:30। আপনি এত সকালে ঘুম থেকে উঠেছেন কেন? ঘুম ভেঙে গেছে, কি করব? অরা আদুরে গলায় বলল। আমি আর একটু ঘুমাই। অরার এমন বাচ্চাদের মতো আবেদন শুনে আরশাদ হেসে উঠল, ফিসফিস করে বলল, ঘুমাও। অরা আবারও আগের মতন গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। উঠে পড়ল আরশাদ। একবার ঘুম ভেঙে গেলে সহজে আর ঘুম আসে না তার। নিজেকে ফিট রাখার জন্য সব তারকাই কম বেশি জিমে যায়, আরশাদও তার ব্যতিক্রম নয়। তবে অন্যান্যদের মতো সকাল সকাল জিমে যায় না সে। তার জিমের সময় সন্ধ্যায় কিংবা রাতে। সকাল সকাল উঠে কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ কি যেন মনে করে নিজের করা লাইব্রেরির ঘরের দিকে পা বাড়ালো সে। যদিও এই ঘরের উপর তার থেকে এখন অরার অধিকারই বেশি। নিয়মিত বইগুলো গুছিয়ে রাখে মেয়েটা। শুধু তাই নয়, প্রত্যেকটা বইয়ের প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে নিজের নামটা লিখে রেখেছে। নিঃসংকোচে আরশাদের বইগুলো নিজের করে নিয়েছে সে। কবে যে আরশাদ কেউ ঠিক এভাবে নিজের করে নিবে? প্রথম সেলফটাতে একটা বই চোখে পড়ল আরশাদের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র। এতদিন পর নিজের লাইব্রেরিতে পা রেখেছে আরশাদ, তবু স্পষ্ট বলে দিতে পারে কোন বইটা সে পড়েছে আর কোনটা পড়েনি। এই বইটা সে কিনে রেখেছিল ঠিকই, কিন্তু শেষমেশ আর পড়া হয়নি। বইটা হাতে নিয়ে সোফায় বসলো আরশাদ। দীর্ঘদিন তার মাঝে ভর করেছিল রিডিং ব্লক। ডিভোর্সের পর প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে পড়েছিল সে। মনটাকে শান্ত রাখার জন্য যতবারই বই পড়ার চেষ্টা করেছে প্রতিবারই ব্যর্থ হয়েছে। মন তাকে টেনে অন্যদিকে নিয়ে গেছে। আরশাদ ভেবেছিল আজও হয়তো সে পড়তে পারবে না। তবে সে অবাক হয়ে লক্ষ্য করলো 32 পৃষ্ঠা পড়ে ফেলেছে। তার মানে কি রিডিং ব্লক তাহলে কেটে গেছে? হঠাৎ পেছন থেকে দুটো নরম হাত এসে আরশাদের চোখ দুটোকে বন্ধ করে দিল। আরশাদ বেশ বুঝতে পারছে হাত দুটো কার। ওরা আরশাদের কানের কাছে ফিসফিস করে বলল, গুড মর্নিং। আরশাদ মুচকি হেসে বলল, উঠতে পারছো? ওরা আরশাদের চোখের সামনে থেকে হাত দুটো সরাতে সরাতে বলল। হুম। আরশাদ ঘাড় ঘুরিয়ে ওরার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং। ওরা মিষ্টি একটা হাসি হেসে বলল, আপনাকে বই পড়তে দেখে ভালো লাগছে। অল থ্যাঙ্কস টু ইউ। ওরা কৌতূহল নিয়ে বলল, কেন? আরশাদ সোজাসাপটা উত্তরে বলল, আমার অশান্ত মনটা আগে বই পড়তে পারতো না, তুমি এসেছো তাকে শান্ত করেছো, এখন সে বই পড়তে পারে। একরাশ লজ্জারা এসে ক্রাশ করলো ওরাকে। প্রসঙ্গটা পাল্টানোর জন্য সে দ্রুত বলল, নিশ্চয়ই ব্রেকফাস্ট করেনি এখনো? না। চলুন একসাথে ব্রেকফাস্ট করব। কথা এখনো ঘুমাচ্ছে। বাবার কাছে আসার পর থেকে সে মুক্ত জীবনযাপন করছে, যে জীবনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয় না, সন্ধ্যার পর টিচারের সঙ্গে পড়তে বসতে হয় না। তবে এভাবে তো আর চলতে দেওয়া যায় না।
ব্রেকফাস্ট করতে করতে তাদের মধ্যে আলোচনা হলো কথার নতুন স্কুল নিয়ে। গাজীপুরে থাকতে একটা কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়তো, সেবার কেজিতে উঠবে। ওরা চাইছে এমন একটা স্কুলে পড়ুক যেখানে আপাতত পড়াশোনার বেশি চাপ নেই। এই বয়সে বাচ্চাদের কাঁধে বইয়ের বোঝা তুলে দিলে তারা জীবনটাকে উপভোগ করতে শিখবে কি করে। ওদিকে আশাদ চাই কথার নতুন স্কুলটা যেন হোক বাংলা মিডিয়াম। আজকালকার বাবা মায়েদের বাচ্চাকে ইংলিশে মিডিয়ামে পড়ানোর প্রতি ঝোঁক বেশি। ভাবটা এমন যেন ইংলিশ মিডিয়ামে না পড়লে তাদের সন্তানের জীবনটাই বৃথা হয়ে যাবে, অথচ তারা এটা বোঝে না জীবনের সফলতার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। যোগ্য ব্যক্তি একদিন সফলতার স্বাদ ঠিকই পাবে। ব্রেকফাস্ট সেরে ওরা গোসলে চলে গেল। আশাদের ঘরের সঙ্গে যে বাথরুম তাতে বিশাল এক বাথটাব। এই বাথটাবে একবার নেমে পড়লে আর উঠতে ইচ্ছা হয় না। ওদিকে আশাদ ঘরের সোফায় ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অনেক ফাঁকিঝুঁকি হয়েছে, সুপারস্টারকে এবার তো কাজে ফিরতে হবে। ঝাঁকঝাঁক ভক্তরা অপেক্ষা করে আছে তার জন্যে। কয়েকটা জরুরি ফোন সারল আশাদ। আজ দুপুরে তার মিটিং পরিচালক সাদাত করিমের সঙ্গে। ছেলেটার বয়স কম, কিন্তু আজকাল দুর্দান্ত সিনেমা বানাচ্ছে। তার বানানো প্রতিটা সিনেমায় বক্স অফিসে ব্যবসা সফল হচ্ছে। সিনেমা হিট করানোর জন্য হিট ডিরেক্টরের প্রয়োজন তার হয়। সিনেমায় হিট করার জন্য আশাদ হক নামটাই যথেষ্ট। তবুও সাদাদের সঙ্গে আশাদের কাজ করার আগ্রহ, কারণ ছেলেটা আসলেই গুণী। তার বানানো কয়েকটা সিনেমা আশাদ দেখেছে। প্রত্যেকটা সিনেমাতেই সুন্দর একটা গল্প থাকে, আর থাকে সেই গল্পের গোছানো পরিবেশন। মিটিং শুরু হবে 3টার দিকে। পরিচালক তাকে গল্পটা শোনাবে, সঙ্গে প্রযোজকও থাকবে। গল্প পছন্দ হলে আজই হবে সিনেমার সাইনিং। এটাই হবে আপাতত অন্যের প্রযোজনায় আশাদের অভিনীত শেষ সিনেমা। এরপর থেকে তার অভিনয় করা প্রতিটা সিনেমাই তৈরি হবে কে ফিল্মসের ব্যানারে। কাজের মধ্যে ডুবে থাকা আশাদের চোখ দুটো এক মুহূর্তের জন্য পড়েছিল ড্রেসিং টেবিলের দিকে। চোখ দুটো সরিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু চমকে উঠে আবারও সেদিকে তাকালো। সদ্য গোসল করে বেরিয়েছে ওরা। পরনে তার হালকা গোলাপি রঙের একটা শাড়ি। শাড়িতে কোনো প্রিন্ট নেই, পাড় নেই, কেবল এক রঙের শাড়িটা। শাড়ির সঙ্গে মিল রেখে ব্লাউজেও কোনো ডিজাইন নেই। তাকে দেখে মনে হচ্ছে সদ্য ফুটে ওঠা পদ্মফুল। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে তার লম্বা চুলগুলো মুছতে ব্যস্ত ওরা। ওদিকে দুটো চোখ যে তার দিকে আবদ্ধ হয়ে আছে তার কোনো হুঁশ রইল না। আশাদ সোফা থেকে উঠে দাঁড়ালো, একটু একটু করে এগিয়ে গেল ওরার দিকে। এ মেয়েটা নির্ঘাত জাদু করেছে তার উপরে। আশাদ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে আয়নায় ভেসে ওঠা ওরার প্রতিচ্ছবির দিকে। হুট করে আশাদ এসে পেছন থেকে জড়িয়ে ধরল ওরাকে। চোখ দুটো বুজে মুখ ডুবিয়ে দিল ওরার চুলে। আশাদের এমন কাণ্ডিয়ে রীতিমতো হকচকিয়ে গেল। আয়নার দুজনকে এভাবে দেখে লজ্জায় মাটিতে সঙ্গে মিশে যাচ্ছে ওরা। আশাদ যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে তার মাঝে, ওরাও ঠিক তাই। আশাদ আচমকা হ্যাচকা টান দিয়ে ওরাকে নিজের দিকে ঘোরালো। টাল সামলাতে না পেরে ওরা আছড়ে পড়ল আশাদের বুকে। ওরা সরে যেতে চাইলেও সেই সুযোগ তাকে দিচ্ছে না আশাদ। একবার তার চোখের দিকে তাকিয়ে চোখ দুটো সরিয়ে নিল ওরা। ওই চোখ দুটো একরাশ দুষ্টুমি খেলা করে বেড়াচ্ছে। আশাদ তার ডান হাতটা রাখলো ওরার উন্মুক্ত কোমরে। তড়িৎ গতিতে অচেনা এক শিহরণ খেলে গেল ওরার সমস্ত কায়া জুড়ে। প্রচণ্ড গতিতে কেঁপে উঠল ওরা। আশাদ এমনিতেও ওরার এই রূপ দেখে পাগল হয়ে গিয়েছিল। এখন আবার এমন কেঁপে ওঠা দেখে নিজেকে সামলাতে পারল না। তার বাম হাতটা এবার রাখলো ওরার গালের উপর। লজ্জায় চোখ দুটো বুজে আছে মেয়েটা। ইস, লজ্জা পেলে যেন তার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। আশাদের চোখ দুটো এবার স্থির হয়ে আছে ওরার ঠোঁট দুটোর দিকে। একটু একটু করে সেদিকে এগিয়ে যাচ্ছে। সেদিনও তো এই একই কাজ করতে যাচ্ছিল আশাদ। মাঝখান থেকে ফোনটা বেজে উঠে বাদ সাধল। তবে আজ তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর কোনো বাধাই আর মানবে না সে। আশাদের ঠোঁট স্পর্শ করলো ওরার ঠোঁটকে। উত্তেজনায় ওরা নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরল আশাদকে। দুজনা ঠিক এভাবে কতক্ষণ রইল তার হিসাব নেই কারো কাছে। দুজনারই হয়তো কেবল মনে হচ্ছে ঠিক এভাবে একে অপরের স্পর্শের মাঝে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারলে মন্দ হয় না। অনেকটা সময় পর ওরার ঠোঁট দুটো ছেড়ে তার কপালে কপাল ঠেকালো আশাদ। তার উত্তপ্ত এক একটা নিঃশ্বাস আছড়ে পড়ছে ওরার মুখের উপর, আর এলোমেলো করে দিচ্ছে মেয়েটার সমস্ত চেতনাকে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো ওরা। আশাদের নেশাভরা চোখ দুটো এখনো তার দিকে স্থির হয়ে আছে। লজ্জায় ওরা আবারও চোখ বুজে ফেলল। আশাদ মুচকে হাসি হেসে ওরার কানের কাছে ঠোঁট দুটো নিয়ে ফিসফিস করে বলল, এই লজ্জাবতী, অনেক লজ্জা পেয়েছো, এবার তাকাও আমার দিকে। ওরা লজ্জারাঙা চোখ দুটো মেলে তাকালো আশাদের দিকে। আশাদ তার নেশালো কণ্ঠে বলল, আজ রাতে আপনাকে আবারও আমার জন্য সাজতে হবে। ওরা অস্পষ্ট গলায় বলল, তার মানে আজও আমার জন্য কোনো সারপ্রাইজ আছে? আশাদ দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, কেন, সারপ্রাইজের লোভ না দেখালে সাজবে না? ওরা বিব্রত গলায় বলল, আমি কি সেই কথা বলেছি? আশাদ ওরার চোখের দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না, তুমি কষ্ট করে সাজবে আর আমি তোমাকে কোনো সারপ্রাইজ দেব না, তা তো হতে পারে না। ওরা হাসি মুখে বলল, তাহলে কিভাবে সাজবো বলে দিন। নিশ্চয়ই শাড়ি পরতে বলবেন, কি রঙের শাড়ি পরবো? আশাদ ওরাকে ছেড়ে বলল, দাঁড়াও।
আরশাদ এগিয়ে গেল তার সাদা আলমারিটার দিকে। আলমারির দরজাগুলো খুলতেই চোখে পড়ল পুরোটা আরশাদের জামা কাপড়ে ভরে আছে। আরশাদ বিরক্ত গলায় বলল, তোমার জিনিসপত্র এখানে এনে রাখোনি কেন? ওরা থমথমে গলায় বলল, কেউ জায়গা করে দিলে রাখতে পারতাম। আরশাদের মনে হলো আসলেই তো, সে জায়গা না করে দিলে ওরা কি করে নিজের জামা কাপড় রাখবে। আরশাদ বলল, আচ্ছা, আজ স্টাফদের বলবো জায়গা খালি করে রাখতে। এখন চলো গিয়ে তোমার শাড়ি পছন্দ করি। ওরা আগে যে ঘরটায় থাকতো সেই ঘরের আলমারিতে তার সব জামা কাপড় গুছিয়ে রাখা আছে। স্যুট, শার্ট, জিন্স, সালোয়ার কামিজ, শাড়ি সবকিছু আলাদা আলাদা করে সাজিয়ে রাখা। আরশাদ এমনভাবে তার শাড়িগুলোকে পর্যবেক্ষণ করছে যেন এর থেকে গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে আর একটাও নেই। ওরা বিছানায় পা তুলে বসে তার কাণ্ড দেখছে আর মিটিমিটি হাসছে। আরশাদ ভ্রুকুচকে বলল, তোমার কাছে আর শাড়ি নেই? না, আমি তো শাড়ি খুব একটা পরি না, মাঝে মধ্যে পরি। স্যুটার শার্টের বিশাল কালেকশন। আপনার ম্যানেজার যখন ছিলাম তখন তো ওগুলোই পরতে হতো। আজ পরবো নাকি স্যুটার শার্ট? আরশাদ কৃত্রিম রাগ নিয়ে বলল। তোমাকে তুলে আসার মারমো। ওরা খিলখিল করে হেসে উঠল। আচার খাওয়ার কথা শুনে কেউ এভাবে হাসতে পারে জানা ছিল না। আরশাদ যেন বুকে ছোটখাটো একটা ধাক্কা খেল। মুহূর্তে অবশ্য নিজেকে সামলে নিয়ে বলল, এইভাবে হাসবেন না তো ওরা? ওরা হাসিটা ধরে রেখেই বলল, কেন, হাসলে সমস্যা কি? আরশাদ ঘোরলাকা কণ্ঠে বলল। আমি পাগল যাই। নিমিষেই ওরার ঠোঁট থেকে হাসি উড়ে গিয়ে জায়গা করে নিল একরাশ লজ্জা। আরশাদ ওরাকে সহজ করতে বলল, তোমার শাড়ি কালেকশন আরো বাড়াতে হবে ওরা। আমার বউয়ের এত কম শাড়ি, এটা মেনে নেওয়া যায় না। ওরার হৃদস্পন্দন এক লাফে বহুগুণ বেড়ে গেল। আরশাদ তাকে নিজের বউ বলে সম্বোধন করলো। এত সুন্দর করে সে কি এর আগেও তাকে বউ ডেকেছে? কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল ওরা। আরশাদ এসে বসলো তার পাশে। পকেট থেকে মোবাইলটা বের করে কন্ট্যাক্ট লিস্টে কার যেন নাম্বার খুঁজতে ব্যস্ত হয়ে গেল। ওরা জিজ্ঞাসু ভঙ্গিতে বলল, কাকে ফোন করছেন? রাসনাকে। রাসনা জনপ্রিয় একজন ডিজাইনার। ঢাকায় তার বিলাসবহুল একটা স্টোর আছে, আর মূলত সেলিব্রিটিরাই তার স্টোর থেকে কেনাকাটা করে। রাসনা ফোন রিসিভ করতেই আরশাদ নির্দেশের ভঙ্গিমায় বলল, রসনা, আধা ঘন্টার মধ্যে তোমার স্টোরের বেস্ট শাড়িগুলো নিয়ে আমার বাসায় চলে এসো। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল আরশাদের দিকে। কবে শেষ হবে এই মানুষটা পাগলামো? ওরার খুব একটা শাড়ি নেই। তাই বলে এক্ষুনি ডিজাইনারকে ডেকে আনতে হবে? আরশাদের পাগলামিতে ওরা আরো একবার বিস্মিত হলো রাসনা বাড়িতে আসার পর। সে এক এক করে নিজের ডিজাইন করা শাড়িগুলো প্যাকেট থেকে বের করে সোফার উপরে রাখলো। কমপক্ষে 30টা শাড়ি সে এনেছে সঙ্গে করে। আরশাদ শাড়িগুলোর দিকে একবার চোখ বুলিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, সবগুলো আমরা নিচ্ছি। ওরা আটকে উঠে আরশাদের কানের কাছে ফিসফিস করে বলল, এতগুলো শাড়ি দিয়ে কি করব আমি? আরশাদ কিছু বলল না, কেবল তার বিখ্যাত অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ওরার দিকে। ওই দৃষ্টিতেই তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওরার নতুন শাড়িগুলোর মধ্যে থেকে আরশাদ হলুদ রঙের একটা জামদানি পছন্দ করলো। শাড়িটা ওরার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাই পরবে আজ, আর সাজগোজ নিজের পছন্দ মতো করো। শাড়ি বাছাবাছি পর্ব শেষে আরশাদ ডেকে তুলল কথাকে। মেয়েটাকে কেউ না ডাকলে তার ঘুম ভাঙেই না। আরশাদ কয়েকবার ডাকতেই কথা তার কোলে উঠে বসলো। বোঝাই যাচ্ছে মেয়েটা এখনো ঘুমে আচ্ছন্ন। আরশাদের পর যত্ন নিয়ে কথাকে ব্রাশ করিয়ে দিল। এলোমেলো চুলগুলো আছড়ে আবার নতুন করে বেঁধে দিল। নিজ হাতে ব্রেকফাস্ট খাইয়ে দিল। যদিও কথাকে ব্রেকফাস্ট খাওয়াতে তার সঙ্গে কিছুটা যুদ্ধ করতে হলো। রোজ রোজ সকালবেলা কথার ডিম খেতে ভালো লাগে না। আরশাদ নানা ছুতোই তাকে ডিম খাওয়ানোর চেষ্টা করছে। ওরা প্রাণ ভরে দেখছে বাবা মেয়ের খুনসুটিময় সকালটা। কথাকে নিজের কাছে আনার পর থেকে আরশাদের যেন তার প্রতি যত্ন একটু বেশি বেড়ে গেছে। সে কোনোভাবে চায় না কথা মায়ের অভাবটা টের পাক। দুপুরে লাঞ্চের ঠিক পরপর আরশাদ বেরিয়ে গেল। যাওয়ার আগে কথাকে আদুরে গলায় বলে গেল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।